জামাত ইসলামী বাংলাদেশ উত্তর জেলা জামাতের সম্মানিত রেজিস্ট্রেন্ট সেক্রেটারি জনাব আবু ফজলুল করিম এবং বাংলাদেশ জামাত ইসলামীর রাঙ্গুনিয়া উপজেলার সম্মানিত আমির জনাব হাসান মুরাদ এবং রাঙ্গুনিয়া উপজেলা জামাত ইসলামীর সম্মানিত নায়েব আমির জনাব শওকত হোসেন এবং কর্মকর্তা সদস্য মৌলানা ইসমাইল সাহেব এবং জামাত ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব মাস্টার কামাল উদ্দিন সহ দায়িত্বশীল বৃন্দ এবং সমাজের সাংবাদিক ভাইরা আবার আপনাকে সালাম জানাচ্ছি। আমরা আসলে সামনে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমাকে রাঙ্গুনিয়া আসন থেকে চট্টগ্রাম ৭ আমরা সবাই জানি ওই আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আমাকে মনোনীত করেছেন। তাই আমি গত কয়েকদিন আগেই আসলে সেই ডিক্লারেশনটা আসে। এখন এই জন্য আপনাদের সাথে আমার ইতিমধ্যে কোনো মত বিনিময় হয় নাই। এই জন্য আমরা আজকে আপনাদের সাথে আমাদের একটা মত বিনিময়। তো প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে সবাইকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংসদীয় এলাকা চট্টগ্রাম ৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই আনুষ্ঠানিকভাবে সেটা ঘোষিত হয়। গণসংযোগের অংশ হিসেবে জাতির বিবেক কলম সৈনিক আপনারা যারা সাংবাদিক আছেন তাদের সাথে আজকের আমাদের এই মত বিনিময় অনুষ্ঠান। সবার শুরুতে এই সুযোগ দেওয়ায় আল্লাহর দ্বারায় আমি শুকরিয়া আদায় করছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি ২৪ জুলাই এবং অগাস্ট আন্দোলনের বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, দেশের গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছে। শ্রদ্ধার আসন স্থান রইল পঙ্গুত্ব বরণকারী প্রত্যেক সকল বীর যোদ্ধাদের, যাদের ত্যাগ ও কোরবানির মাধ্যমে আন্দোলনকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া অংশকারী সকল পক্ষের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে আমার জীবনের একটি অত্যন্ত স্মরণীয় মুহূর্ত বলা যায়। রাঙ্গুনিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুদের সাথে আনুষ্ঠানিকভাবে মত বিনিময়ের মধ্য দিয়ে আমি আমার জাতীয় সংসদের মতো একটা প্রেস্টিজিয়াস ফোরামের নির্বাচনের আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করতে যাচ্ছি। আপনারা কলম সৈনিক, জাতির বিবেক, জাতির সমস্যা এবং সম্ভাবনা নির্ভুল পর্যবেক্ষক আপনারা। তাই এই সময়ে আপনাদের সুচিন্তিত মতামত এবং পরামর্শ অত্যন্ত মূল্যবান মনে করছি আমরা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ছাত্র জীবন থেকেই আমি একটি মহান আদর্শকে প্রতিষ্ঠার জন্য বুক আন্দোলন সংগ্রাম, সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র গঠনের স্বপ্ন, যেখানে থাকবে না ঘুষ এবং দুর্নীতি, ভেদাভেদ, অন্যায় এবং অবিচার। আজ সুযোগ এসেছে নিজেদের লালিত স্বপ্ন বাস্তবায়নের বৃহত্তর পরিসরে ভূমিকা রাখার। ছাত্র জীবন থেকে আমার রাজনীতির হাতে করি কোনো উত্তরাধিকার বা পারিবারিক ঐতিহ্য নয়। আমি উঠে এসেছি এই মাটির গভীর থেকেই, তাই আমি এই মাটির সাথে অনেকটা রক্ত নিয়ে আবদ্ধ। সেই দায় থেকে বলছি, আমি কোনো একক দলের প্রার্থী নই। আমি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই প্রার্থী। আমার একটাই পরিচয়, আমি এই মাটির একজন সন্তান। পেশাগত কারণে বহুদিন ধরে রাঙ্গুনিয়াবাসীর সাথে আমার মেলামেশার সুযোগ হয়েছে। চেষ্টা করেছি সবাইকে একই পরিবারের সদস্য হিসেবে সেবা দেওয়ার জন্য। কেউ বুক পিঠ ছিল না, সবাইকে সমান চোখে দেখার আমি চেষ্টা করেছি। আল্লাহর অশেষ শুকরিয়া, এখন আরও বড় সুযোগ এসেছে জনসেবার বিস্তৃত পরিসরে ভূমিকা রাখার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সহযোগিতা, দোয়ায় যদি জনগণের সেবা করার সুযোগ পাই, তাহলে অঙ্গীকার থাকলো আরও কার্যকরভাবে রাঙ্গুনিয়াবাসীর উন্নয়নে নিজেকে উজাড় করে দেওয়া। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, দেশ ও জনতার উন্নয়নের জন্য প্রয়োজন সমস্যা এবং চাহিদার বাস্তবভিত্তিক বিশ্লেষণ, বিশনারি পরিকল্পনা এবং সৎ ও সাহসী পদক্ষেপ। স্বাধীনতার বিগত ৫৪ বছর বর্তমানে চলতেছে, রাঙ্গুনিয়াবাসীর বহুবার জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছে। আমরা কারোর সমালোচনা করতে চাই না। নির্বাচনের জনপ্রতিনিধিরা চেষ্টা করেছেন রাঙ্গুনিয়ার উন্নয়নের জন্য। আমরা সকলের কাজকে শ্রদ্ধার সাথে মূল্যায়ন করি। তারপর আমরা মনে করি রাঙ্গুনিয়া গ্রামীণ এলাকা উন্নয়নের সেই কাঙ্ক্ষিত ছোঁয়া পৌঁছেনি। আমাদের আছে চট্টগ্রামের শস্য ভাণ্ডার খ্যাত ঘুমাই বিল, দেশ বিখ্যাত স্রোতস্বিনী কর্ণফুলী নদী, প্রাকৃতিক বনাঞ্চল এবং পাহাড় ঘেঁষা বৈচিত্র্য ভরা একটি অনন্য সুন্দর অবস্থান। আয়তন এবং জনসংখ্যার বিচারে এই উপজেলা খুব বেশি বড় নয়।
এরকম প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ খুব কমই উপজেলা রয়েছে বাংলাদেশে, কিন্তু তার কাঙ্ক্ষিত সুফল রাঙ্গুনিয়ার জনগণ এখনও তেমন পায়নি। জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, মাদকের চুবলের দাংশে দ্বার প্রান্তে আজকে আমাদের যুব সমাজ। বেকারত্ব একটা বড় সমস্যা। দারিদ্রতার কারণে স্কুল ড্রপ আউট বেড়ে যাওয়ায় কিশোর গ্যাং তৈরি হচ্ছে, ছড়িয়ে পড়ছে চুরি, ডাকাতি, ইফটিজিং এবং জুয়ার মতো অসামাজিক কাজে। এসব প্রতিরোধের জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন এবং নৈতিক শিক্ষা। আমি আগেই বলেছি, আমাদের রাঙ্গুনিয়ার গর্ব হচ্ছে ঘুমাইবিল। সেই ঘুমাইবিল আজ শঙ্কিত হয়ে পড়েছে ইটবাটা এবং ভূমিকে বুধের দাপটে। হারিয়ে গেছে তার মৎস্য সম্পদ, জীববৈচিত্র্য। বালু উত্তোলনের নামে নদী লুট চলছে, দূষণে কর্ণফুলী হয়ে গেছে অনেকটা মাছ শূন্য। উপজেলার জনসংখ্যা বেড়েই চলেছে, কিন্তু সেই অনুপাতে সড়ক এবং যানবাহন বেড়েছে এবং পাকিস্তান আমলে তৈরি হওয়া চট্টগ্রাম কাপ্তাই সড়ক, সে বর্ধিত যানবাহনের ভার এখন আর বইতে পারছে না। তার সাথে যুক্ত হয়েছে মোড়ে অবৈধ দখল, ফলে যানজটে পর্যুদস্ত হয়ে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে আমাদের এই রাঙ্গুনিয়ার মানুষের। তাই এই সড়কের প্রশস্ততা করে 4 লেন উন্নীত করা খুবই জরুরি এবং এটা আজকে এই দেশের সময়ের দাবি। বৈচিত্র্যময় ভূপ্রাকৃতিক থাকা সত্ত্বেও এখানে নেই কোনো পার্ক, চিত্তবিনোদনের জন্য অবকাশ, জাতবন কেন্দ্র নামে মাত্র যে ইকো পার্ক ছিল সেটাও লুটপাটের কারণে এখন প্রায় পরিত্যক্ত। এলাকায় নেই কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল, কলেজ ও মাদ্রাসা, ফলে গ্রাম থেকে উঠে আসছে না মেধাবীরা। জাতীয় প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে উপজেলার জনগণ। তাই অভিভাবকরা তাদের সন্তানদের ভালো স্কুলে ভর্তি করার জন্য গ্রাম ছেড়ে শহরে ব্যয়বহুল জীবন বেছে নিতে বাধ্য হচ্ছেন। দক্ষিণের সাথে যোগাযোগের গোডাউনে কর্ণফুলী নদীটি এখন প্রায় নরবরে বিপজ্জনক হয়ে পড়েছে। মরিয়মনগর রানীরহাট সড়কটা এখন, যেটা আমাদের ডিসি রোড নামে খ্যাত, সেই সড়কটা এখন আদিরূপ থাকায় উত্তরাঙ্গুনিয়া বিশাল জনগোষ্ঠীর ভোগান্তির অন্ত নেই। এইসব ছাড়াও আরও বহু সমস্যায় জর্জরিত আমাদের এই প্রাণপ্রিয় রাঙ্গুনিয়া উপজেলা। কলেবর বাড়ছে, তাই এর আর বেশি উল্লেখ করার হলো না। এইসব সমস্যার সমাধানের জন্য স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ জরুরি। জাতীয় সংসদের একজন জনপ্রতিনিধি হিসেবে এইসব সমাধানে প্রধান ভূমিকা রাখা সহজ। আসন্ন জাতীয় সংসদের একজন উন্নত প্রার্থী হিসেবে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার নিয়ে জনগণের পাশে দাঁড়াতে চাই। সমস্যার সমাধান আমাদের পরিকল্পনা। আমি আপনাদের সামনে আলোচনা করছি। আমাদের, যেটা আমি প্রথমেই বলেছি, মরিয়মনগর টু রানীরহাট ডিসি সড়কের প্রশস্তকরণ আজকের কাজ দ্রুততার সাথে এগিয়ে নেওয়া খুবই প্রয়োজন। এটা মানুষের প্রাণের দাবি। এটার জন্য বেশ কয়েকবার মানববন্ধন হয়েছে। আমরা সেই মানববন্ধনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। চট্টগ্রাম কাপ্তাই সড়ক 4 লেন উন্নীত করা, এরপর উপজেলায় শিক্ষার মানকে আরও সমৃদ্ধ করার জন্য স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করা, যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের মানোন্নয়নে ভূমিকা রাখা, জনগণের চিত্তবিনোদনের জন্য উপজেলার 3টি বনাঞ্চলকে ঘিরে 3টি পার্ক ও অবকাশ কেন্দ্র নির্মাণ করা, কর্ণফুলী নদীর উপর নির্মিত গোডাউন সেতুর সংস্কার এবং লিচুবাগান রায়খালী সেতুর কাজ দ্রুততম সময়ে শুরু করা, কর্ণফুলীর ভাঙ্গা নদীর বালু লুট বন্ধ করা, কর্ণফুলী নদীর মৎস্য সম্পদ ও জৈব বৈচিত্র্য রক্ষার জন্য দূষণ রোধ, মাছের অভয়ারণ্য তৈরির জন্য সমন্বিত প্রচেষ্টা চালানো, গ্রামীণ বনায়ন উৎসাহ প্রদান এবং সরকারি বনাঞ্চল উজাড় বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, চট্টগ্রামের শস্য খ্যাত ঘুমাইবিলকে বিরান হওয়ার হাত থেকে রক্ষা করা, জলাশয় পুনরুদ্ধার করা, মাছের আবাসস্থল নির্মাণ করা এবং ভূমি পরিবেশ বিনষ্টকারী ইটভাটা নিয়ন্ত্রণ করে জীববৈচিত্র্য ধরে রাখার চেষ্টা করা, ঘুমাইবিল কেন্দ্রিক পর্যটন শিল্প বিকাশের চেষ্টা করা, কৃষিকাজের আধুনিক প্রযুক্তির ব্যবহার উন্নত বীজ সরবরাহ করা, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় নিয়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারি ব্যবস্থা নেয়, পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও ইউনিয়ন ও এলাকাভিত্তিক হেলথ সেন্টার প্রতিষ্ঠা করা, উপজেলা হাসপাতালে আধুনিকায়ন ও দক্ষিণ রাঙ্গুনিয়া, উত্তর রাঙ্গুনিয়া আরও 2টি 10 বেডের সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার চেষ্টা করা, উপজেলা জনসংখ্যার বড় অংশ প্রবাসী, কারিগরি শিক্ষার অভাবে প্রবাস জীবনে সবাইকে অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে হয়, ফলে তারা ন্যূনতম মজুরি পায় না। এই সমস্যা দূর করার জন্য এলাকা ভিত্তিক কারিগরি প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা করা এবং ভবিষ্যৎ দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা করা, বয়স্ক শিক্ষা চালু করা এবং বয়স্ক ভাতার পরিধি বাড়ানোর ভাতা বিতরণের দুর্নীতি প্রতিরোধ করা, নারীদের জন্য এলাকাভিত্তিক গার্হস্থ্য শিক্ষা, প্রসূতি শিক্ষা এবং হাইজিন বা স্বাস্থ্য শিক্ষা প্রদানের জন্য ইউনিয়ন কেন্দ্রিক বিশেষ ব্যবস্থা গ্রহণ করা।
চট্টগ্রাম এবং 2 পার্বত্য জেলার সংযোগস্থল বা নাভি হিসেবে পরিচিত চন্দ্রকোনা দোবাসী বাজারকে পৌরসভায় উন্নয়ন করো। এই কেন্দ্রিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি ও স্বাস্থ্য ব্যবস্থাপনার লিডার হিসেবে চলমান বেসরকারি ব্যবস্থাপনাকে আরও টেকসই উন্নতকরণে সহায়তা করা। উপজেলা কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তদারকির জন্য বিশেষ কমিটি গঠন করে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে গাইডেন্স এনে পাঠদান পদ্ধতি উন্নতিকরণের প্রচেষ্টা চালানো। বিধবা, এতিম, ছিন্নমূল ও প্রান্তিক জনগোষ্ঠীর তালিকা তৈরি করে তাদেরকে বিশেষ ভাতা প্রদান ও এনজিও ভিত্তিক সহায়তা করা। সরকারি এবং বেসরকারি লেভেলে ঘুষ দুর্নীতি বন্ধ করা এবং এলাকা ভিত্তিক চাঁদাবাজি বন্ধে গণসচেতনতা তৈরি ও গণপ্রতিরোধ গড়ে তোলা। উপজেলার মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহায়তা বাড়ানোর জন্য কমিউনিটি ডায়ালগ ও গণসংযোগ বাড়ানো। জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা করা। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক সুস্থতার জন্য তৎপর ভূমিকা রাখা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত কলম সৈনিক বন্ধুগণ, আমাদের দৃষ্টিভঙ্গি, আকাঙ্ক্ষা ও কর্মপরিকল্পনার কিছু অংশ আপনাদের সামনে আমি শেয়ার করলাম। আপনাদের মাধ্যমে গোটা উপজেলাবাসীকে আমি এই ব্যাপারে সম্পৃক্ত করতে চাই। আপনাদের দোয়া এবং সমর্থন চাই। আপনাদের সুচিন্তিত পরামর্শ নিয়ে এগিয়ে যেতে চাই। আপনারা কষ্ট স্বীকার করে আজকের এই মত বিনিময় সভায় এসেছেন, সেই জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার মঙ্গল কামনায় আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক ভাইরা, আপনারা লিখিত বক্তব্যটা শুনতে পেয়েছেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে, প্রার্থীর কাছ থেকে জানতে পারবেন। যে কোনো ভাইয়ের প্রশ্ন একজন করবেন, একটু যদি কোনো প্রশ্ন থাকে আমরা ডিসিপ্লিনার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। যেটা আমাদের জেলা রেজিস্ট্রার সেক্রেটারি ফজলুল করিম ভাই, এটা আমাদের সাংগঠনিক সম্মানিত সাংবাদিক ভাইরা, আসলে আমাদের এই বিষয়টি আপনাদেরকে অবহিত করা হয়নি। জামাত ইসলামী কেন্দ্রীয়ভাবে যখন সিদ্ধান্ত নিয়েছে, তখন আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বলছে আমরা প্রাথমিকভাবে 300 আসনের প্রার্থী ঘোষণা করতেছি। এগুলো প্রাথমিক, মাঠের তৎপরতা এবং এলাকার রিপোর্ট সব কিছু মিলে আমরা মধ্য সেশনে গিয়ে প্রার্থী পরিবর্তন করবো। তারা ধারাবাহিকতা ইতিমধ্যে আপনারা দেখেছেন, গাজীপুর 6 আসনে প্রার্থী পরিবর্তন হয়েছে, হাটাজারি আসনে প্রার্থী পরিবর্তন হয়েছে, রাঙ্গুনিয়াতে হয়েছে, বগুড়াতে হয়েছে। আরও কিছু সিদ্ধান্ত আছে, এগুলো খুব শর্ট টাইমে আমরা ঘোষণা দেখব। এটা মূলত এই মাঠ তৈরির জন্য প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হয়েছিল 300 আসনে। তৈরি করতে গিয়ে প্রার্থীদের তৎপরতা সব কিছু মূল্যায়ন করে প্রার্থী পরিবর্তন সিদ্ধান্ত হয়েছে। রাঙ্গুনিয়াতে বিশেষ করে আমরা যাকে প্রার্থী করেছিলাম, আমাদের বয়োবৃদ্ধ মুরব্বী, ওনার ফিজিক্যালি অসুস্থতা এবং বয়োজনিত কারণে উনি আমাদের নির্বাচনী ওয়ার্ডকে যে পরিমাণ লোড নেওয়া দরকার সেটা উনি স্বাস্থ্যগত কারণে পারতেছে না। উনি ব্যক্তিগতভাবে অপারগতা প্রকাশ করেছেন। এই ভিত্তিতে আমাদের জেলা সংগঠন এবং কেন্দ্রীয় সংগঠন যৌথভাবে পরামর্শ করে প্রার্থী পরিবর্তনের আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং ওনার এই প্রস্তাবের প্রেক্ষিতে, ওনারই ভাবিনা আমাদের বিশিষ্ট চিকিৎসক ডক্টর রেজাউল করিম সাহেবকে আমরা প্রার্থী হিসাবে কেন্দ্রীয় সংগঠনের আমাদের পরামর্শে কেন্দ্রীয় সংগঠন মনোনয়ন দিয়েছে এবং উনি আমাদের এখন চূড়ান্ত প্রার্থী। 2026-এর জাতীয় সংসদ নির্বাচনে আমাদের চূড়ান্ত প্রার্থী হচ্ছে ডক্টর রেজাউল করিম। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সাংগঠনিক অবস্থা কি ভালো বুঝতেছে না খারাপ? এটা তো আপনারাই সবচেয়ে বলে আপনাদেরকে করার দায়িত্ব দিলাম। আপনারা যদি যোগ্যতভাবে বিষয়ে মানে সামনে থেকে আপনারা যে পাত্রিকার বিষয়ে কি যোগ্যতভাবে জাতীয়ভাবে রাঙ্গুনিয়া থেকে যদি আপনারা যোগ্যত চাইতে পারেন, এটা এখনো আমাদের রূপরেখা হয়নি, কিন্তু আমাদের কেন্দ্রীয় সংগঠনের যিনি মধ্যমণি আমিরে জামাত সাহেবের বক্তব্য হচ্ছে জোটকে সমৃদ্ধ করার জন্য, অটুট রাখার জন্য কয়েকজন আমার প্রার্থীপদ যদি ছেড়ে দিতে হয়, আমি ডাক্তার শফিকুর রহমান আমার প্রার্থীপদ ছেড়ে দেবো। এটা হচ্ছে ওনার কমন ঘোষণা। এ থেকে বুঝতে পারেন তাহলে কি হতে পারে। আর দ্বিতীয়ত, জামাত নীতিগত সিদ্ধান্ত নিয়েছে 100 আসন জামাত ছেড়ে দেবে তার জোটের অন্যান্য শরীর দলগুলোকে। এটা আমার সিদ্ধান্ত নিয়েছে।
তার মধ্যে যদি রাঙ্গুনিয়ার বিষয় আসে তাহলে রাঙ্গুনিয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। আমাদের প্রার্থী ভাইদেরকে আমরা এটা বলে দিয়েছি, আপনাদেরকে আমরা চূড়ান্ত প্রার্থী দিয়েছি, তবে যদি যোগ্যতার কারণে পরিবর্তন হয় সেটা আপনারা মেনে নিতে হবে এবং মেনে নেবে এই মানসিকতা সম্পন্ন ব্যক্তিদেরকে মূলত আমরা নমিনেশন দিয়েছি। তাহলে যোগ্যতা হলে একটা পরিবর্তন আসবে, আসতেই পারে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে জামায়াত যদি তাদের পক্ষ থেকে নির্বাচন করে আলোচনা থাকবে, সেই ক্ষেত্রে আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের বসবাস করে। সেই ক্ষেত্রে যেহেতু এটা একটা ইসলামিক দলের পর্যায়ে কিংবা ইসলাম জড়িত ইসলামকে আরেকটি দেওয়া হয়, সেই ক্ষেত্রে রাষ্ট্রের ইসলামের যে নির্দেশনা সেই হিসেবে তারা হচ্ছেন আমাদের দেশের আমানত। এই ক্ষেত্রে তাদের প্রতি তাদের নিরাপত্তা এবং তারা কেন আপনাদেরকে ভোট দিবে এবং তারা যদি আপনাদেরকে নির্বাচিত করে সেক্ষেত্রে তারা কি লাভবান হবে কিংবা তাদের নিরাপত্তার বিষয়টা যদি বলতে। এখানে বাংলাদেশটা আসলে এমন একটা রাষ্ট্র যেখানে সব ধর্মের মানুষ সেখানে আমরা একইভাবে বসবাস করি। এখানে দীর্ঘদিন ব্যাপী আমাদের এখানে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ সবাই বসবাস করে। এখানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে। সুতরাং ওনারা এই যারা আমাদের এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে, আমরা মনে করি ওই মানুষগুলো আমরা একই সাথে বসবাস করবো এবং ওদের নিরাপত্তার দায়িত্ব যারা সবচেয়ে বেশি যারা মেজরিটি ওদের দায়িত্ব হচ্ছে ওদের নিরাপত্তা দেওয়া। সুতরাং এটা কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আপনারা নিজেও দেখেছেন জামাতের সেই লোকজন সবসময় এই সমস্ত কমিউনিটির মানুষদেরকে সব নিরাপত্তা দেয় এবং এর জামাতের কোনো লোকের দ্বারা কারো কোনো ক্ষতি হয়েছে এটা কোনো রেকর্ড নেই। এই জন্য ভবিষ্যতেও যদি জামাত সরকার গঠন করে নির্বাচিত হয় তাহলে ওরাই সবচেয়ে আমি বলবো যে ওরাই সব লাভবান হবে এবং ওনারাই সবচেয়ে নিরাপত্তা ভোগ করবে। আপনারা একটু প্রশ্ন করবেন, আপনারা বাংলাদেশের বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠান ডাকসু এটাতে ইতিমধ্যে আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই কারণটা কি আপনাদের বিজয়ের পেছনে আপনাদের কারণটা কি? এখানে আমি যেটা মনে করি বিজয়ের পিছনে যে তারুণ্যের একটা উচ্ছ্বাস, তরুণ সম্প্রদায় যারা তরুণ, যারা যুবক এবং নারীরা ওনারা মনে করতেছে যে তরুণরা যেটা মনে করতেছে ওদের একটা লেখাপড়ার যে পড়ালেখার যে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পরিবেশ খুব দরকার। এই পড়ালেখার পরিবেশের জন্য ওনারা ইসলামী ছাত্রদের বেছে নিচ্ছে এবং নারীরাও মনে করতেছে যে ইসলামী ছাত্র হিসেবে আছে তাহলে ওদের নিরাপত্তা হবে, হলগুলোতে নিরাপত্তা হবে। আগে হলগুলোতে রেগিং হইতো, ছাত্ররা ঘুমাইতে পারতো না। আপনি একজন অভিভাবক হিসেবে আপনি আপনার সন্তানকে হলে দিয়ে শান্তি পাওয়ার সুযোগ ছিল না, ওখানে নিয়ে সারা রাত রেগিং হয়। এই জন্য সাধারণ ছাত্ররা এবং নারীরা ওনারা মনে করে যে ছাত্র হিসেবে যদি আসে হলগুলোতে নিরাপত্তা হবে এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ালেখার পরিবেশ। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা কি চাই? একটা পড়ালেখার পরিবেশ চাই। তারা ওখান থেকে গ্রাজুয়েট হবে, জাতির ভবিষ্যৎ হবে। ওখানে তো আমরা রাজনীতির জন্য কারো পাঠাই না। ওরা পড়ালেখা করবে, শিক্ষিত হবে, এর মাধ্যমে সারা দেশে ওরা নেতৃত্ব দেবে। ওরা এখন ছাত্ররা এটা মনে করতেছে, ইয়ং জেনারেশন। দুর্গাপূজার সময় আমাদের নেতা রোজা এবং পূজাকে এক জায়গায় নিয়ে আসছে, বক্তব্য থেকে এলাকার মধ্যে এবারে আমার কোনো বক্তব্য নাই, এটা যিনি দিয়েছে ওনার বক্তব্য। এলাকার মধ্যে নির্দিষ্ট সম্মানিত সাংবাদিকেরা অনেক সময় নিয়েছি সাতটা বাংলা হয়েছে। যদি কাইন্ডলি আমাদেরকে সংক্ষিপ্ত করে ভালো আমাদের আপনারা পিআর সহ 5 দফা দাবিতে আন্দোলনেও আছেন, আবার নির্বাচনের মাঠেও আছেন। কোনটা কি প্রায়োরিটি দিচ্ছেন বা কোনটা না হলে একটার পিছনে আরেকটা কোনো আটকে যাবে কিনা? সজল ভাই বলবেন। জামাত ইসলামী বাংলাদেশ নিয়ে কাজ করতেছে। একটা হলো জুলাই সনদ, ইতিমধ্যে এটা আজকে স্বাক্ষর হওয়ার কথা এবং জামাতের দাবি হলো এটা সাংবিধানিকভাবে স্বীকৃতি পেতে হবে। স্বীকৃতি না পেলে কি সমস্যা হবে? যারা জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার তারা সবাইকে আগামীতে ফাঁসির কাছে তুলতে হবে। এই জন্য জামাত ইসলামী বাংলাদেশ মনে করে এটার আগে সাংবিধানিক স্বীকৃতি হইতে হবে, তার আগে নির্বাচন হইতে হবে। এটা হলো জামাতের দাবি।
সেই দাবি ইনশাআল্লাহ আশা করি পূরণ হবে। আমার একটা প্রশ্ন আছে। সেকেন্ডলি একজন বলেন না। প্রশ্ন আমার কাছে একটা এটা শেষ করুন। এটা শেষ করি। এটা শেষ করুন। আর একটা হলো পিয়ার পদ্ধতি। আমরা সংবিধানে সবাই বলি। একজন বারবার কি পদ্ধতি নির্বাচন হবে এটা লেখা নেই। জনপ্রতিনিধি নির্বাচনের লেখা আছে। আমরা গত 54 বছর দেখেছি এই যে একক ভিত্তিতে নির্বাচনের যে ত্রুটি এবং সংসদে গিয়ে এককভাবে যেভাবে স্বৈরাচার বেশিবাদ হয়েছে, আমরা মনে করি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের কিছু প্রতিনিধি এই সংসদে আসার সুযোগ হবে। কারণ আমি একটা উদাহরণ দিই যে 3% ভোট পাবে, 1% ভোট পাবে, 3 জন প্রতিনিধি পাবে যে কোনো দল। ফলে কোনো এক দল এককভাবে এসে স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নেই। এটার একটা দুর্বলতার দিক হলো এটি, কেউ কেউ বলতেছেন যে এককভাবে সরকার গঠন করতে পারবে না, সমস্যা হবে। এছাড়া নর্মাল পদ্ধতি নির্বাচন করার পরও তো সমস্যা হয়েছে। যেমন 91 সালে বিএনপি জামাতের সমর্থন ছাড়া সরকার গঠন করতে পারে নাই। 96 সালে আওয়ামী লীগ এরশাদের সমর্থন ছাড়া সরকার গঠন করতে পারে নাই। এই পদ্ধতিতে কিছু ত্রুটি আছে। সুতরাং কিছু ত্রুটি বিচ্যুতি সবখানে থাকবে। তবে আমি মনে করি, জামাত ইসলাম মনে করে পিয়ার পদ্ধতি সবচেয়ে বর্তমান বাংলাদেশের বেশিরভাগ রোখার জন্য এবং টাকা পয়সা ইত্যাদির মাধ্যমে যেভাবে প্রার্থী নির্বাচন করা হয়, লুটপাট হয়, এক্ষেত্রে ভূমিকা রাখবে বলে জামাত ইসলাম মনে করে। অর্থাৎ কিছু ত্রুটি বিচ্যুতি সব পদ্ধতিতে আছে। এরপর থাকলেও আপনি এই প্রথম প্রার্থী হয়েছেন, সেই ক্ষেত্রে আপনি আগামী নির্বাচনে কতটুকু জয়ের ব্যাপারে আশাবাদী? ইভেন আপনার ম্যানুয়ালে যে এখানে কয়টা একান্ন হয়েছে, সেক্ষেত্রে উত্তরাঙ্গনে হিসেবে আমার একটা প্রাণের দাবি ছিল, উত্তরাঙ্গনের বাস হিসেবে উত্তরাঙ্গনে একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং একটা সুইট গেটস এবং উত্তরাঙ্গনিয়ার একটা হাসপাতাল। এই 3টা জিনিস দীর্ঘদিন উত্তরাঙ্গনিয়া বাহিনীর দীর্ঘদিনের দাবি ছিল। এই 3টা প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার ভূমিকা কতটুকু লাগবে? আমি ওনার সাথে নিয়ে গেলে কেমন হবে? আমি ওনার সাথে একযোগ করি। যেহেতু আমরা উপজেলায় কাজ করি, আমরা বিভিন্ন দপ্তরে যাওয়ার সুযোগ পাই। তো কিছু কিছু ব্যক্তিকে আমরা ব্যতিক্রম দেখি। ব্যতিক্রম বলতে এখন বর্তমানে যেভাবে দুর্নীতি অনিয়ম এসে গেছে উপজেলা প্রশাসন, যে ব্যক্তি একটু ব্যতিক্রম, ওনাকে আমরা ওইভাবে আমরা উপলব্ধি করি উনি নিশ্চয় জানান, যেহেতু উনি ব্যতিক্রম, উনি অনিয়ম দুর্নীতির সাথে নাই। এখন আমরা যেহেতু উপজেলাতে গিয়ে দেখি যে প্রায় অফিসগুলোতে এখন অনিয়ম দুর্নীতিতে ভরা। তো আপনারা যদি জামাত ইসলাম যদি ক্ষমতায় আসেন, উপজেলার দুর্নীতির ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ নেবেন? ভালো প্রশ্ন। প্রথমে যে আমাদের প্রশ্ন ছিল যে উত্তরাঙ্গনিয়ায় কৃষি বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল, এগুলো তো প্রাণের দাবি। এগুলো আসলে আমরা এগুলো কিছু কিছু আমরা এগুলোতে এখনো নির্বাচন শুরু হয়নি, এগুলো আরো পরিবর্তন হবে। এটা আমরা এখন আরো ইশতেহার আসবে, আমরা এগুলা একটু চিন্তা করে রাঙ্গুনিয়ার কি কি সমস্যা আরো থাকতে পারে এগুলো সবগুলো সংযোজন হবে। যা যেটা হবে সবকিছু নিয়ে আমরা আরো পর্বে ইশতেহার দিব। এটা তো আমাদের প্রাথমিক একটা খসড়া, এখনো তো নির্বাচনের ঘোষণা হয় নাই, এখনো মাত্র তো নির্বাচনী কার্যক্রম শুরু হচ্ছে। জয়ের ব্যাপারে তো আমরা অবশ্যই আশাবাদী। দুর্নীতির আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে এখন বর্তমানে ইলেকশনের ব্যাপারে আপনারা কি যোগ্যভাবে ইলেকশন করবেন না এককভাবে জামাত সারা বাংলাদেশের ইলেকশন করবেন? দুর্নীতিমুক্ত আমরা তো আমাদের একটা স্লোগান দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, ইনশাআল্লাহ এটা আমাদের স্লোগান থাকবে এবং এটা আমরা বদ্ধপরিকর। এখানে দুর্নীতিকে আমরা দুর্নীতি করি না এবং কাউকে আমরা দুর্নীতির প্রশ্রয় দিব না। সৎ লোকের শাসন হবে এবং দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠন হবে, এটা আমাদের কিন্তু অঙ্গীকার, এখানে কোনো ছাড় নাই। জি, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। আমার একটা প্রশ্ন
ইদানিং দেখা যাচ্ছে রাঙ্গুনিয়ার তৃণমূলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতীয়রা শুধু জামায়াত ইসলামী বাংলাদেশের ব্যাপারে এরা এক সময় নেগেটিভ মনে করতেন, ইদানিং দেখতেছি পজিটিভ। তাদের ভিতরে কি সাংগঠনিক কার্যক্রম আপনাদের চলমান আছে? এরা সবাই বলতেছি যে আমরা জামায়াত ইসলামী আপনি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই দেশের নাগরিক, সবাই এখানে নাগরিক। আমরা এখানে একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চাই। এই জন্য আমাদের আমরা ওদের সুবিধা বসা সব ওনারা দেখতেছে, আমাদের চরিত্র দেখে, আমাদের কর্ম স্পিকার, আমাদের দক্ষতা দেখে, আমাদের চারিত্রিক মাধুর্য দেখে, এগুলো দেখে যদি ওনারা মনে করে যে জামাত ইসলামী সামনে যদি নির্বাচিত হয় তাহলে ওনারা সবচেয়ে নিরাপদ থাকবে। এই জন্য ওনারা এখন যারা এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনি যাতে 100 যে নির্বাচনী ছাত্র শিবির নির্বাচিত হয়েছে এগুলো দুদিন করে নির্বাচিত, তাহলে কি একটা সম্ভব ছাত্র শিবিরে এখন করে নির্বাচিত হতে পারতো? হতে পারতো না। একসময় নারীরা আমাদের ভোট দেয় নাই, কিন্তু এখন নারীরাই সবচেয়ে বেশি ভোট দিচ্ছে। সমস্ত হলগুলোতে নারীদের সর্বোচ্চ ভোটে ছাত্র শিবিরে কেন্দ্রের প্রায় কাস্ট 70-80% ভোট পাইছে এবং মুসলিমেরা দলে দলে ভোট দিচ্ছে। এটা কারণ কি? ওনারা দেখতেছে এরা যদি আসে তাহলে আমাদের আশা বিশ্বাস করে এটার দ্বারা কোনো দুর্নীতি হবে না, কোনো কাজ হবে না এবং ওনারা নিরাপদে থাকবে এই দেশের মধ্যে, ওনাদের কোনো সমস্যা হবে না। এই জন্য ওনারা বর্ষাস্থল হিসেবে আমাদের সাথে ওনারা বেশি দিচ্ছে। যে সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের সকলকে মোবারকবাদ। আপনারা হচ্ছে জাতি দেবেন আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তাররা সাড়া দেবেন সে প্রত্যাশা রইল এবং আপনাদের জন্য সময়টা নষ্ট সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম। সবাই প্রোগ্রাম শেষ হয়েছে, নাস্তাটা করে যাবে। সবাই একটু প্রচেষ্টা করে মোবাইল নাম্বারটা একটু দিয়ে যাবেন, আপনাদের নাম, আপনাদের পদবি এবং কোন পত্রিকা।